গ্র্যান্ড ফাইনালের একটি অত্যন্ত প্রত্যাশিত প্রিভিউ ছিল। শেষ মুহূর্ত পর্যন্ত কে মুষ্টিবদ্ধ করে লড়াই করবে, আসুন অপেক্ষা করি এবং দেখি। আসুন নীল দলের খেলোয়াড়দের স্বাগত জানাতে এক রাউন্ড হাততালি দেওয়া যাক। রাসেল, আমরা লাল দলের খেলোয়াড়কে আমন্ত্রণ জানিয়েছি যে তার মুখোমুখি হবে মুয়ে থাই বিশেষজ্ঞ জিন মানি। ব্লু সাইড প্লেয়ার লাসল, 29 বছর বয়সী, উচ্চতা 173 সেমি, পেশাদার রেকর্ড 21 লড়াই 15 জয় 3টি খো। সে তো মুখোমুখি ছিল জিন মানি, 28 বছর বয়সী, উচ্চতা 169 সেমি, পেশাগত অর্জন 358 যুদ্ধ 286 জয় 53 খোঁজ। এই ম্যাচের রেফারি ছিলেন জনাব মাও জিন। সকল দর্শককে হ্যালো। ইমেইল লিজেন্ড ওয়ার্ল্ড ফাইটিং চ্যাম্পিয়নশিপে আপনাকে স্বাগত। এটি অবাধ লড়াইয়ের নিয়মের একটি সুপার লড়াই। নীল পার্শ্বের খেলোয়াড় ছিলেন লাসল, লাল দিকটি জিন মানি, দুজন মাস্টার, দুজন বিখ্যাত জেনারেল। এটি একটি খুব উচ্চস্তরের ম্যাচআপ হওয়া উচিত। হ্যাঁ, ব্যক্তিগতভাবে আমি বিশেষত রাসলকে পছন্দ করি। আমি বিশেষত তার বক্সিং স্টাইল পছন্দ করি, যা তার শরীর কাঁপানোর কৌশলকে একত্রিত করে। তার শটগুলি অত্যন্ত সুনির্দিষ্ট ছিল, আর ক্ষয়ক্ষতির পরিমাণ খুবই বেশি। এটি একটি নির্ণায়ক ধর্মঘটের প্রভাব। ইনমানি একজন থাই নেটিভ খেলোয়াড়। মুষ্টি ভারী, পা ভারী এবং খুব দ্রুত পা। হাঁটুর সঙ্গে কম্বিনেশনও চমৎকার। ক্ষয়ক্ষতি অত্যন্ত বেশি। এটা খাঁটি থাই মুয়ে থাই। মুয়ে থাই স্টাইলের যোদ্ধা মুয়ে থাই। একটি হল এই ইউরোপীয় ধাঁচের মুক্ত লড়াইয়ের স্টাইল। হ্যাঁ, এই জিনমানি একটি কাউন্টার সেট আপ প্লেয়ার, ডান হাত এবং ডান পা সামনে। দেখে মনে হচ্ছে জিনমানি এখনও বারবার তার মিডসুইপ কিক ব্যবহার করছে। হ্যাঁ, হামলা চালানো। এই মুহূর্তে উভয় পক্ষই আসলে বেশ সতর্ক। হ্যাঁ, রাসলের কি হবে? দেখো, এটা লাসল। রাসল তখনও নড়াচড়া করছিল এবং ক্রমাগত কাঁপছিল। হঠাৎ তিনি একটি ঘুষি ছুঁড়ে মারলেন। হ্যাঁ, তিনি একবার এই লেগ টেকনিক ব্যবহার করেছিলেন, প্রতিপক্ষকে ছিটকে ফেলে। কিংবদন্তির অঙ্গনে আগ্রহীদের জন্য তাই আপনি রাসলের আগের ম্যাচগুলি থেকে এই ভিডিওটি দেখতে পারেন। আবার ডান হাতের মুষ্টি। জিনমানিকে অবশ্যই তার বাম দিকের প্রতিরক্ষামূলক অবস্থানের দিকে গভীর মনোযোগ দিতে হবে। হ্যাঁ, খুব তাড়াতাড়ি। আর এই মুহূর্তে রাসল তার শরীর বাতাসে ফেলে দিল। সে সবকিছু চেপে ধরল। এটি আপনাকে আপনার বিরুদ্ধে প্রতিপক্ষের আক্রমণ এড়াতে দেয়, এবং এটি প্রতিপক্ষের প্রতিরক্ষামূলক বাহুকেও বাইপাস করতে পারে। ঠিক আছে, এবং একই সময়ে সম্ভাব্য শক্তি আরও বড় হয়ে যায়। এটি স্ট্রাইক অ্যাকশনকে আরও প্রাণঘাতী করে তোলে। দেখুন, লাসল এখনও তার চটপটে ফুটওয়ার্ক এবং ঝলমলে আন্দোলন ব্যবহার করছে। এই মুহূর্তে জিনমানি এখনও খুব বেশি পদক্ষেপ নেননি, তুলনামূলকভাবে সতর্ক। তবে স্থানীয় মুয়ে থাই যোদ্ধা হিনমানি আর্ক পাঞ্চের প্রতিরক্ষা সম্পর্কিত। এটাকে জোরদার করতে হবে। হ্যাঁ, আমি মনে করি এটি একটি হতে পারে। আজ আসুন রাসলের জন্য একটি যুগান্তকারী পয়েন্ট সম্পর্কে কথা বলি। কাকতালীয়ভাবে লাসল এই ধরনের কার্ভড সুইং কৌশলেও বেশ দক্ষ। এটি একটি টার্নিং টেকনিক। তদুপরি লাসলের আক্রমণাত্মক গতি খুব দ্রুত। এটি হিমনিকে অস্বস্তিকর করে তুলতে পারে। এই মুহূর্তে জিনমানি এখনও আরও সতর্কতার সাথে খেলছিলেন। এখনও খুব কম আন্দোলন রয়েছে। জিনমানির নিজস্ব স্বতন্ত্র প্রযুক্তি ক্রমাগত ব্যবহার করার গুণের জন্য এই ধরনের খেলোয়াড় জিতেছে। লাসলের অবিরাম নড়াচড়া এবং কাঁপুনি অনিশ্চিত ছিল, এবং ক্রমাগত নকল পদক্ষেপগুলি টানতে একটি খুব কার্যকর কৌশল। ঠিক আছে, প্রথম রাউন্ড শেষ হয়েছে। প্রকৃতপক্ষে পুরো প্রথম খেলা জুড়ে জিনমানি সবেমাত্র কোনো পদক্ষেপ নেই।
আরও গুরুত্বপূর্ণভাবে এটি এখনও পর্যবেক্ষণ। চলুন দেখে নেওয়া যাক প্রতিপক্ষ কিভাবে খেলে। কখনো কখনো তারা ভূমিকা গ্রহণের উদ্যোগও নেয়। প্রতিপক্ষের লো সুইপ কিক অবরুদ্ধ করতে আপনার নিজের উড়ু ব্যবহার করুন। হ্যাঁ, চলুন দেখে নেওয়া যাক দ্বিতীয় ম্যাচ ও আসন্ন ম্যাচগুলো। জিনমানি কি কিছু করবে? এর মধ্যে কিছু উপযুক্ত এবং কার্যকর পরিবর্তন। হ্যাঁ, এই রাউন্ডে রাসেল এই ধরনের জিনিস যা বেশ কয়েকবার বলা হয়েছে। একটি খুব হুমকিস্বরূপ ফলো আপ ধাক্কা। হ্যাঁ, এটা তার স্বাক্ষরিত পদক্ষেপ। প্রতিপক্ষকে ছিটকে দেওয়ার জন্য তিনি বারবার এই কৌশল ব্যবহার করেছেন। ঠিক আছে, দ্বিতীয় রাউন্ড শুরু হয়। তুলনামূলকভাবে বলতে গেলে লাসলে আরও অবতরণ স্পট রয়েছে। উপর থেকে নিচ পর্যন্ত সবকিছুই আঘাত করা হচ্ছে। এই মুহূর্তে জিনমানি অপেক্ষা করছে বলে মনে হয়েছিল। চূড়ান্ত প্রভাব হলো এটি আসলে কোনো পদক্ষেপ নেয় না। প্রথম খেলায় রাসলের পারফরম্যান্সের মাধ্যমে আমি এই টেকনিক্যাল স্টাইলের সাথে হিম্মানিতে বিশ্বাস করি। খেলার শৈলী সহ যা ভালোভাবে বোঝা যায়। হ্যাঁ, তুমি দেখো, রাসল খুব বুদ্ধিমান। যখন তিনি তার বাম দিয়ে লাথি ঝাঁকুনি দেন, এই লাসল অন্যদিকে চলে যাবে, তারপর সুইপিং লাথির বল ছেড়ে দিন। আসুন দেখি জিনমানি তার নিজস্ব সম্পদের সদ্ব্যবহার করতে পারে কিনা। স্বতন্ত্র প্রযুক্তির সুবিধা ভালো পরিবর্তন করুন। আমি এখনও জিনমানির মাথার সুরক্ষা নিয়ে খুব চিন্তিত। মাথার বাম দিক, এইটা ঠিক। তার বাম হাত তাকে সামনে ধরে রেখেছে। এটা রাসেলের বন্দুকের মুখ, সুতরাং এটা খুবই বিপজ্জনক। এবং জিনমানির বাম হাতের দিকে তাকালে এটি উঁচুতে ধরে রাখা হয়। হ্যাঁ, এবং বাম দিকের মুখের একটি বিশাল ফাঁক আছে। তো চলুন দেখি সে আমাকে কাজে লাগাতে পারে কিনা। প্রথম খেলায় আমরা হিনমানিকে এই ধরনের ঘুষি দিয়ে রাসেলের মুখোমুখি হতে দেখেছি, সর্বদা পিছনে ঝুঁকে থাকা। এমনকি তারা এটাতে মাথা নিচু করে মাথা ঢেকে রেখেছিল। তো চলুন দেখে নেওয়া যাক দ্বিতীয় গেমটি এই ধারা অব্যাহত রাখতে পারে কিনা। এই বাম মাথা রক্ষা করা। হ্যাঁ, এখন পর্যন্ত দ্বিতীয় রাউন্ড ইতিমধ্যে অর্ধেক পথ পেরিয়ে গেছে। কিন্তু তারপর হিনমনি সুইপ কিক, এটি প্রদর্শিত হওয়ার সংখ্যা এখনও বেশ সীমিত, তবে প্রতিটি স্ট্রোক কার্যকর ছিল। হ্যাঁ, হিমমনি স্পষ্টতই একটি হ্যান্ড টু হ্যান্ড আক্রমণ কৌশল ব্যবহার করে। দূরত্ব ঠিক আছে, আপনার পা ঝাড়ু দিন এবং আপনার শরীরে আঘাত করার জন্য উপরে যান। পায়ের আরেকটি ঝাঁকুনি, দুটি সুইপ। সম্ভবত জিনমানি এখনও ঝাড়ু এবং লাথি মারার জন্য নিজের ছন্দ খুঁজছেন। এই মুহূর্তে রাসল, তিনিও আস্তে আস্তে খেলেছেন। তিনিও খুব সতর্ক ছিলেন। এখন আপনি লাসলকে তার চালগুলি ব্যবহার করতে দেখতে পাচ্ছেন। এটাই নিজের উপর থেকে আক্রমণ করার প্রধান উপায়। জিনমানি তখনও ছন্দ খুঁজে পাচ্ছিল। আক্রমণ করার সঠিক মুহূর্ত খুঁজে নিন। জিনমানি কিছুটা স্থিরতার মাধ্যমে সংযমের মতো অনুভব করে। তারপরে লাসল আন্দোলনের সাথে তার শক্তি একত্রিত করেছিল। হ্যাঁ, ভালো, ভারী খুশি। দুজনেই খুব সতর্ক ছিলেন। তাদের দুজন এখন পর্যন্ত স্পষ্টতই কখনো লড়াই করেনি। উচ্চতর এবং নিকৃষ্ট মধ্যে পার্থক্য। হ্যাঁ, এই মুহূর্তে তাদের দুজন সমানভাবে মিলে গিয়েছিল। হিমনি এটি খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করেছিল। তারা দুজন ঘনিষ্ঠভাবে জড়িয়ে ধরল এবং এটি স্পষ্ট ছিল রাসল আসলে চমৎকার শারীরিক অবস্থায় আছে। এই পুরো বাহিনীর জন্য শরীরের উপরের এবং নিচের অংশের মধ্যে শক্তি সম্পন্ন দক্ষতা সত্যি অসামান্য। যদি এই ধরনের পয়েন্ট গণনা অব্যাহত থাকে, এ ধরনের ভারসাম্যপূর্ণ পরিস্থিতি। সুতরাং আমার ব্যক্তিগত রায়, এই লাসল আরও আক্রমণাত্মকভাবে আক্রমণ করেছে। হ্যাঁ, তদুপরি আক্রমণ করার বিভিন্ন উপায় রয়েছে, কিন্তু তারপর আসলে এটি জিনমানীয়। সত্যিকারের কার্যকর বা এর চেয়ে উল্লেখযোগ্য আঘাত ছিল না। তো চলুন দেখে নেওয়া যাক তৃতীয় রাউন্ডের দিকে। দুই দলের মধ্যে তৃতীয় লেগটি গুরুত্বপূর্ণ ছিল। ঠিক আছে, তৃতীয় রাউন্ড। দুই দলের মধ্যে নির্ণায়ক খেলা শুরু হওয়ার কথা ছিল। দেখে মনে হচ্ছে লাসল আক্রমণাত্মক গতি বাড়িয়ে দিয়েছে এবং ক্লোজ রেঞ্জ মুষ্টির আঘাত শক্তি আরও শক্তিশালী। হ্যাঁ, জিনমানি এখনও এই উচ্চগতির সুইপ ব্যবহার করে, কিন্তু এই লাসল কাঁধের স্ট্র্যাপ, এটা অত্যন্ত শক্ত ছিল। তারা ভেদ করতে পারে না। রিয়ার প্যাডেল,
আপনার ঘুষিগুলি ভালোভাবে অনুশীলন করুন। সুইপিং এবং পাল্টা আক্রমণ। জিনমানির আন্দোলন। মূলত এটি একটি বামহাতি সুইপ, অন্যান্য নড়াচড়ার ন্যূনতম। রাসেলকে কাঁপতে দেখে এবং তাদের পদক্ষেপের সাথে এগিয়ে যাও। তারা হিমনিকে না দেওয়ার চেষ্টা করছে। নিজেকে দূরে রাখুন এবং সুযোগ সন্ধান করুন। এই অনুভূতি, আমি তো মনে করি আজকের দিনটি সম্ভব হতে পারে। জিনমানি খুব সাবধানে খেলেছিল, খুব রক্ষণশীল। রাসেলের ব্যাকআপ পরিকল্পনার জন্য সে তো খুব বেশি সতর্ক ছিল। এ ধরনের আক্রমণাত্মক হামলা খুবই বিরল। ঘুরে দাঁড়ান এবং পিছনে সুইং করুন। হিমমনি যদি এই ধরনের কৌশল বজায় রাখে, আপনি যদি কেবল লড়াই না করে পিছু হটেন, এভাবে লড়াই চালিয়ে গেলে ভালো ফল আসবে না। হ্যাঁ, আপনাকে এখনও কিছু আন্দোলন করতে হবে। সুইপ কিকের গুণমান সত্যই শীর্ষস্থানে। সুতরাং এখন সময় এসেছে জিনমানির সঠিক সুযোগের জন্য অপেক্ষা করা বন্ধ করার। আপনাকে অবশ্যই নিজেকে আক্রমণ করতে হবে। সুযোগ খুঁজতে যান, এমনকি সুযোগ তৈরি করা। একটি খুব পরিষ্কার মিড সুইপ কিক, প্রভাবটি খুব স্পষ্ট ছিল। আবারও এটি একটি উচ্চ সুইপ। তবুও রাসেল এটির সাথে চলে গেল। অন্যদিকে চলে যান। তিনি তার হাই সুইপের দিকে বাহিনী ছেড়ে দিলেন। রাসেল ইচ্ছাকৃতভাবে এমনটা করছিল। তিনি জিনমানির ঝংসাওয়ে যাওয়ার জন্য অপেক্ষা করার চেষ্টা করছিলেন। তারপর তার সমর্থনকারী পায়ে লাথি মার। কখনো কখনো মাস্টাররা একে অপরের সাথে লড়াই করে, পরিবর্তে এটি তারা যে খেলা খেলে তেমন সুদর্শন নয়। বিপরীতে এটাকে বলা হয় তীব্র নয়। কিন্তু হত্যাকাণ্ডের উদ্দেশ্য কি এখানে? হ্যাঁ, এই সরল দৃষ্টিতে এটা ইতিমধ্যে খুব স্পষ্ট। হত্যার উদ্দেশ্য সবসময় গোপন করা হয়েছে। আমি তাই মনে করি হিমনির আজকের খেলাটি খুব রক্ষণশীল ছিল। প্রকৃতপক্ষে রাসেলের ডান হাত, এটা সত্যিই খুব ভারী। দেখো, ডান হাত। জিনমানি আজ কিছুটা নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছিলেন, সবসময় সুযোগের অপেক্ষায়। হ্যাঁ, তবে কখনো কখনো বিনামূল্যে মধ্যাহ্নভোজের জন্য এটি এত সহজ না। রাসেল তাকে আর একটি সুযোগ দেয় না। ঠিক আছে, 3 রাউন্ড শেষ হয়েছে। জিনমানি খুব বেশি ঘাম ঝরাচ্ছে বলে মনে হচ্ছে না। আমি এই ওয়ার্ম আপ শেষ করি। এই 3 রাউন্ডে মোট চাল খুব বেশি ছিল না। স্ট্রাইকিং এবং প্রাণঘাতী প্রভাবের ক্ষেত্রে দুপক্ষই মোটামুটি একই রকম। হ্যাঁ, তবে উদ্যোগের ক্ষেত্রে বর্তমান পরিস্থিতিতে সুস্পষ্ট একটি হল রাসেল। আরও সক্রিয়। আসলে ব্যক্তিগতভাবে আমার জন্য, তাই বিশেষ করে আশা করছি তারা দুজন টাই ব্রেক খেলবেন। আশা করছি নতুন টাই ব্রেকারে লড়াই আরও তীব্র হতে পারে। ম্যাচের ফলাফল সম্পর্কে ভবিষ্যৎবাণী করাও কঠিন। চূড়ান্ত পরিণতি কি হবে চলুন দেখে নেওয়া যাক এখনই চূড়ান্ত ফলাফল। রেফারি নং 31 থেকে 28 জিতেছে। রেফারি নং 28 থেকে 29। রেফারি নং 3 28 থেকে 30। চূড়ান্ত রায়, ব্লু জিতেছে।